ওকে, জি স্যার। তো আমি পরে 8.8 এর ইকুইভ্যালেন্স 8 লিখছেন স্যার, কেন স্যার 9 লিখলেন? হ্যাঁ আমি বলতেছি, স্পেসিং কে সবসময় আমরা রাউন্ড ডাউন করব, ঠিক আছে? স্পেসিং কে আমরা সবসময় কমাবো। অর্থাৎ যদি সাপোজ 15.6 হয়, আমরা ওইটাকে 15 বানাবো বা তার থেকে আরো কম। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে আমরা সবসময় স্পেসিং কে রাউন্ড ডাউন করব অথবা কমাবো, আর নাম্বার 2 হচ্ছে স্পেসিং কে সবসময় একটা সুবিধাজনক ফিগারে রাখতে হবে। একটা এমন ফিগারে রাখতে হবে যাতে সেইটাকে সহজেই ফিল্ডে ইমপ্লিমেন্ট করতে পারে যারা ওয়ার্কম্যান বা যারা মিস্ত্রি আছে, তারা যাতে সহজেই সেটা মানে ফিল্ডে মেনটেন করতে পারে, সেভাবে আমাদেরকে ডিজাইনটা দিতে হবে। যেমন এখন একজন বলতে পারেন যে 8.8 আসছে, তাহলে আমরা কেন 8.5 রাখলাম না? 8.5 মানে কি 8.5। এখন 8.5 ইঞ্চি এটা কি ফিল্ডে মেনটেন করা সম্ভব? কখনোই সম্ভব না। না স্যার। সে কারণে আমরা একটা সুবিধাজনক ফিগার 8 মানে 8 নিলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, আমরা সামনে গেলে আরো বুঝতে পারবো। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা সামনে আগালে আরো বুঝতে পারবো। তো ঠিক আছে, তাহলে আমরা আমরা পাইলাম যে ইন্টেরিয়র সাপোর্টে আমাদের স্টিলের স্পেসিং দরকার হচ্ছে 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এরপরে আমরা আসি মিড স্প্যানে। মিড স্প্যানে মোমেন্ট হচ্ছে এত। এখন এইখানে একটা কথা আমি বলি, এইখানে যদি কেউ আইটারেশন করেন আবার কোনো সমস্যা নাই, এখানে আইটারেশন করলেও হবে। কিন্তু এখানে আইটারেশন করে আমরা যে রেজাল্ট পাবো, আর আমি এখানে একটা মানে সহজ নিয়ম আমি এখানে অবলম্বন করছি, এর রেজাল্ট একদমই মানে সমান, একদম প্রায় কাছাকাছি, এবং বইতেও এইভাবেই করতে বলা আছে। ঠিক আছে, তো দেখেন এখানে আমরা সিস্টেমটা হচ্ছে আমি বলি, এখানে আমরা এ এর মান কত পাইছি? 0.42 বা 0.397। এই দুটো প্রায় কাছাকাছি না? প্রায় কাছাকাছি, ঠিক আছে? ডিফারেন্স খুবই কম, 0.02 মাত্র ডিফারেন্স, 0.02। যদি আমরা আরেকটা ট্রায়াল দিতাম তাহলে দেখা যাচ্ছে 0.397, এখানে দেখা যাচ্ছে 0.4 আসতো বা একদম কাছাকাছি আসতো। তো আমরা এই দুইটা ভ্যালুর মধ্যে যে কোনো একটা ভ্যালু এখন ব্যবহার করতে পারি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে a ইজ ইকুয়াল টু 0.397। আমরা একটু কম করে ধরবো, তো 0.397 আমরা ধরতেছি কত? a ইজ ইকুয়াল টু 0.397। ও সরি, আমি একটু ভুল বলছি, আমরা কম করে ধরবো না, আমরা ধরবো হচ্ছে লাস্টে যে ভ্যালু আসবে সেটা। যেমন এখানে 1 বসায় পাওয়া গেছে হচ্ছে এত, এইটা বসায় পাওয়া গেছে 0.42, আবার 0.42 বসায় পাওয়া গেছে 0.27, আবার 0.27 বসায় আমরা পাইছি কত? 0.397। একদম লাস্টে যে ভ্যালু পাইছি সেটা হচ্ছে কারেক্ট বা মানে একদম প্রায় সঠিক বা সঠিক। তাহলে আমরা এর মান কত ধরবো? 0.397, এবং এর মান 0.397 ধরে আমরা যদি 1 নাম্বার সমীকরণে মানগুলা বসাই দেই, তাহলে আমরা খুব ইজিলি এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা পেয়ে যাব হচ্ছে এস। ঠিক আছে, এই যে এখানে আমরা দেখেন বাকি সব মানগুলো আমরা বসাই দিছি। যেহেতু মিড স্প্যানের জন্য আমরা স্টিল ক্যালকুলেশন করছি, তাহলে মিড স্প্যানে যে মোমেন্টের মান 4.13 আমরা সেটা ইউজ করছি, তাই না? খুবই স্বাভাবিক। ওকে, তাহলে আমরা ভ্যালুগুলো বসায় আমরা পাইছি হচ্ছে 0.17 ইঞ্চি স্কয়ার পার ফিট, এবং একই পদ্ধতি অবলম্বন করে আমরা বের করলাম যে যদি আমরা 12 মিলিমিটার ফাইবার ব্যবহার করি তাহলে আমাদের স্পেসিং হবে হচ্ছে 14.1, বা আমরা ওইটাকে ধরতেছি হচ্ছে 14 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ফাই মানে হচ্ছে বারের ডায়ামিটার। হ্যাঁ, ডায়ামিটারকে অনেক সময় একটা ফাই সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। ফাই একটা গ্রিক অ্যালফাবেট। ওকে, তাহলে আমরা মিড স্প্যানে কত পাইলাম? মিড স্প্যানে যে পজিটিভ মোমেন্ট ছিল, মিড স্প্যানে সবসময় কেমন মোমেন্ট থাকে? পজিটিভ মোমেন্ট। পজিটিভ মোমেন্টের জন্য আমরা স্টিল পাইলাম হচ্ছে 14 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এন্ড দ্য লাস্ট ওয়ান এক্সটেরিয়র সাপোর্ট। আমি যে পদ্ধতি বর্ণনা করলাম সেই একই পদ্ধতি অবলম্বন করে আমরা এস এর মান পাইলাম হচ্ছে 0.1, এবং সেখান থেকে আমরা বারের স্পেসিং পাইলাম হচ্ছে 24 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখন আমি বলি, স্ল্যাবের শুধু ক্যালকুলেশন করে বারের স্পেসিং বের করলে হবে না। এখানে বারের স্পেসিং বের করার পর অবশ্যই এবং অবশ্যই ম্যাক্সিমাম স্পেসিং এর সঙ্গে তুলনা করে দেখতে হবে। যদি কোনো একটা স্পেসিং ম্যাক্সিমাম স্পেসিং থেকে বেশি চলে আসে, তাহলে কোনোভাবেই ওই স্পেসিং গ্রহণযোগ্য হবে না। তখন গ্রহণযোগ্য হবে হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং।
এখানে দেখেন দেওয়া আছে যে ম্যাক্সিমাম স্পেসিং ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্পেসিং মেইন বারের জন্য হচ্ছে 3T অথবা 18 ইঞ্চি। এই জিনিসগুলো খুব ভালো মতো মাথায় রাখবেন। ওয়ান ওয়ে স্ল্যাবের মেইন বারের ম্যাক্সিমাম স্পেসিং বা সর্বোচ্চ স্পেসিং কত হইতে পারে? 3T or হয় 3T 18? হয় 3T অথবা 18 ইঞ্চি। এই দুইটার মধ্যে যেটা ছোট হয় সেটা, এই দুইটার মধ্যে যেটা ছোট হয় সেটা। কারণ স্পেসিং আমরা কি করি, সবসময় ছোট রাখতে চেষ্টা করি। স্পেসিং আমরা সবসময় চাই যাতে স্পেসিং কম হোক, যাতে রড কখনো একদম মানে কম না পড়ে, যাতে মানে রডের যাতে সোজা কথা হচ্ছে যাতে রিবার কখনো শর্ট না পড়ে আর কি। সেজন্য আমরা স্পেসিং সবসময় কমাই। এবং ওই একই কারণে এই দুইটার মধ্যে যেটা কম সেটা, এবং সেটা আমরা সংক্ষেপে এই সিম্বলের মাধ্যমে প্রকাশ করতে পারি, লেস দ্যান ইকুয়াল। তো 3T, এখন আমাদের স্ল্যাবের থিকনেস হচ্ছে 6.5 ইঞ্চি, তাহলে 3T সমান কত আসে? 19.5 ইঞ্চি। আর আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে 18 ইঞ্চি, তাহলে 19.5 আর 18 এর মধ্যে কোনটা আমরা নিব? অবশ্যই 18 ইঞ্চি স্যার। 18 ইঞ্চি। তাহলে এখন দেখেন মেইন বারের ম্যাক্সিমাম স্পেসিং কত হতে পারে? সর্বোচ্চ 18 ইঞ্চি। এখানে কত আসছে? 24 ইঞ্চি। 24 চলে আসে। এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। তাহলে এটা আমরা সমান সমান কত লিখব? 18 ইঞ্চি। 18 লিখে দিই। 18 ইঞ্চি। তো এই হচ্ছে আমাদের মেইন বার, আমরা ক্যালকুলেশন করে ফেললাম। এরপরে আমরা ক্যালকুলেশন করব শ্রিঙ্কেজ স্টিল। শ্রিঙ্কেজ স্টিল অথবা এর কয়েকটা নাম আছে, এর আরেকটা নাম হচ্ছে ডিস্ট্রিবিউশন স্টিল, অথবা এর আরেকটা নাম হচ্ছে টেম্পারেচার স্টিল। টেম্পারেচার স্টিল অথবা শ্রিঙ্কেজ স্টিল অথবা ডিস্ট্রিবিউশন স্টিল বা ডিস্ট্রিবিউশন বার অনেকে বলে। তো শ্রিঙ্কেজ বারের ফর্মুলা হচ্ছে এখানে 0.0018 ইনটু পিটি। আমি এর ব্যাখ্যাতে একটু পরে আসছি, আগে আমরা ক্যালকুলেশনটা শেষ করি। 0.0018 পিটি। সবাই মনে রাখবেন যে বি মানে হচ্ছে আমরা যে স্ট্রিপ ডিজাইন করতেছি সেই স্ট্রিপের উইথ বা প্রস্থ। আমরা যে স্ট্রিপ বা যে জিনিসটা আমরা ডিজাইন করছি সেই জিনিসটার প্রস্থ বা উইথ। এখানে আমরা স্ল্যাব যে ডিজাইন করতেছি, স্ল্যাব আমরা ডিজাইন করছি হচ্ছে মাত্র 1 ফিট স্ট্রিপ নিয়ে। তাহলে ওই 1 ফিট স্ট্রিপের প্রস্থ কত? অবশ্যই 1 ফিট। আর 1 ফিট মানে হচ্ছে 12 ইঞ্চি, তাহলে 12। আর টি মানে হচ্ছে স্ল্যাবের টোটাল থিকনেস, ইফেক্টিভ ডেপথ না, কিন্তু টোটাল থিকনেস 6.5। তাহলে আমরা এখান থেকে পাইলাম এত, এবং আমরা যদি 12 মিলিমিটার ফাই বার ব্যবহার করি তাহলে একইভাবে আমরা পাইলাম হচ্ছে স্পেসিং কত পাইলাম? 17.1। এবং এইটাকে আমরা একটু সুবিধাজনক সংখ্যাতে নিয়ে আসলাম, আমরা লিখলাম হচ্ছে 16 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা 17 ইঞ্চি লিখলেও হবে, কোনো সমস্যা নাই। বাট আমাদের সুবিধার জন্য, একটা স্মার্ট একটা ডিজাইনের জন্য আমাদেরকে অবশ্যই প্র্যাকটিক্যাল হইতে হবে, আমাদেরকে বাস্তবসম্মত হইতে হবে। 17 ইঞ্চি স্পেসিং কোথাও মেনটেন করা হয় না। সব জায়গাতে 8 ইঞ্চি বা 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 16 ইঞ্চি, 12 ইঞ্চি এই স্পেসিং গুলো সব জায়গাতে মেনটেন করা হয়। ফলে ইফ ইউ ওয়ান্ট টু বি এ স্মার্ট ডিজাইনার, আমাদেরকে অবশ্যই বাস্তবসম্মত হইতে হবে, এবং এখানে লিখতে হবে কত? 16 ইঞ্চি সেন্টার টু সেন্টার। বাট 17 লিখলেও কিন্তু ভুল নাই। ওকে, এখন এর ম্যাক্সিমাম স্পেসিং কত? ডিস্ট্রিবিউশন বারের ম্যাক্সিমাম স্পেসিং হচ্ছে 5T অর 18 ইঞ্চি। 5T অথবা 18 ইঞ্চি, এই দুইটার মধ্যে যেটা ছোট হয় সেইটা, সেই কারণে আমি এখানে লেস দ্যান ইকুয়াল দিয়েছি। তো আমরা অবশ্যই এখান থেকে বুঝতে পারতেছি যে অবশ্যই 18 ইঞ্চি ছোট হবে, তাই না? এবং সেই জন্য আমরা নিলাম হচ্ছে 18 ইঞ্চি। তাহলে ডিস্ট্রিবিউশন বারের ম্যাক্সিমাম স্পেসিং কত? 18 ইঞ্চি। আর আমরা এখানে পেয়েছি কত? 17 ইঞ্চি, এবং আমরা সেটাকে লিখলাম 16 ইঞ্চি। তাহলে ম্যাক্সিমাম স্পেসিং থেকে স্পেসিংটা কম আছে না? জি স্যার। অবশ্যই কম আছে, তার মানে এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা আমি একটু বলি, যে এখানে আমরা কিভাবে আসলে বুঝলাম যে 0.0018 ইনটু পিটি হবে। তো অন্য আমরা কিছু পেয়েছি হইতে স্যার পারতো। 17.1, যেটাকে আমরা 16 ধরছি। না না না, আমি একটু বলি, এখানে ফর্মুলা 0.0018 কেন হইলো? এখানে তো অন্য কিছু হইতে পারতো, তাই না? কেন হইলো না? কেন এটাই হইলো? এর জন্য আমরা যাব হচ্ছে 15th এডিশন, মানে অবশ্যই নিলসনের বই। আমি এখানে যত রেফারেন্স দিব ম্যাক্সিমাম রেফারেন্সই হচ্ছে নিলসনের বই। আর্থার এইচ নিলসন, আরসিসির জন্য সবচাইতে বেস্ট একটা বই। জি স্যার। এর পেজ নাম্বার হচ্ছে 385। ওকে, আমরা যাই।
আচ্ছা, কারোর যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন, চুপ করে থাকবেন না কাইন্ডলি। আচ্ছা, দেখেন এখানে আমি সবাইকে সাজেস্ট করব যে 12.3 যে আর্টিকেলটা এখানে আছে, টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট, এটা প্রত্যেকে পড়বেন সবাই। এই আর্টিকেলটা সবাই প্রত্যেকে পড়বেন। এই আর্টিকেলের মধ্যে অনেক ছোট ছোট ইনফরমেশন আছে, ঠিক আছে? যেমন এর মধ্যে বলা আছে যে বারের জন্য স্যার, হ্যাঁ বলেন। স্যার বলতেছি যে ফর্মুলাটা ব্যবহার করা হচ্ছে 60 গ্রেড বারের জন্য। টেম্পারেচার বারের জন্য বা শ্রিঙ্কেজ বারের জন্য এই ফর্মুলা, ঠিক আছে? আমি এখন সেই ফর্মুলার ব্যাখ্যা দিচ্ছি। আর আপনি যে আপনি এইমাত্র কথা বললেন, কে আসলে, নাম কি? স্যার মোহাম্মদ ফারুক হোসেন। আচ্ছা, ফারুক হোসেন। সম্ভবত আপনারই আর কি মানে নেটওয়ার্কে বারবার প্রবলেম হচ্ছে, আপনার কথা মানে স্পষ্ট বোঝা যাচ্ছে না আর কি। হ্যাঁ, স্যার আচ্ছা, তো দেখেন আমি যেটা বলতেছিলাম যে এখানে এই প্যারাগ্রাফটা প্রত্যেকে পড়বেন। হ্যাঁ, এখানে অনেক ছোট ছোট ইনফরমেশন আছে। যেমন এখানে বলা আছে যে একটা আমরা কেন কোনো একটা স্ল্যাবের মধ্যে টেম্পারেচার বার ব্যবহার করব, এর তো একটা কারণ থাকা লাগবে, তাই না? এর কারণটা হচ্ছে যখন টেম্পারেচার বাড়ে অথবা কমে তখন কনক্রিটের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে সবসময় সংকুচিত হইতে চায়। বিশেষ করে যখন টেম্পারেচার কমে সে সবসময় সংকুচিত হইতে চায়, এবং এই সংকুচিত হওয়ার কারণে স্ল্যাবের মধ্যে একটা স্ট্রেস তৈরি হয়, স্ট্রেস, এবং এবং সেই স্ট্রেসকে বলা হয় শ্রিঙ্কেজ স্ট্রেস। এই শ্রিঙ্কেজ স্ট্রেসকে রেজিস্ট করার জন্য, ঠেকানোর জন্য আমরা স্ল্যাবে শ্রিঙ্কেজ বার ব্যবহার করি। তো যাই হোক, এই প্যারাগ্রাফটা সবাই পড়বেন। আমি দেখাবো হচ্ছে এই টেবিলটা। সবাই একটু খেয়াল করি, এখানে টেবিলের ক্যাপশনে বলা আছে যে মিনিমাম রেশিও অফ টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট ইন স্ল্যাব বেসড অন গ্রস কনক্রিট এরিয়া। অর্থাৎ শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্টের জন্য মিনিমাম রেশিও রো। আমরা জানি যে স্টিল রেশিওকে আমরা কিভাবে প্রকাশ করি, কি সিম্বল দিয়ে প্রকাশ করি, রো দিয়ে প্রকাশ করি। তো শ্রিঙ্কেজ জি স্যার। রিইনফোর্সমেন্টের জন্য এখানে রো এর মানগুলো এই টেবিলে দেওয়া আছে। এখানে একটা ছোট্ট কথা আছে যে বেসড অন গ্রস কনক্রিট এরিয়া, অর্থাৎ গ্রস কনক্রিট এরিয়ার উপর ভিত্তি করে। গ্রস মানে হচ্ছে টোটাল, গ্রস মানে কি টোটাল। আচ্ছা, আমি একটা জিনিস দেখাচ্ছি। জি স্যার। আমরা সবাই জানি যে রো ইজ ইকুয়াল টু এএস ডিভাইডেড বাই বিডি, তাই না? এটা আমরা সবাই জানি। স্টিল রেশিও ইজ ইকুয়াল টু জি স্যার। স্টিল এরিয়া ডিভাইডেড বাই বিডি। এখন বি ইনটু টি, টিটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ। তাহলে বি ইনটু টি গুণ করলে আমরা কি পাই? আমরা কি পুরো গ্রস এরিয়াটা পাচ্ছি? আমরা কিন্তু অবশ্যই গ্রস এরিয়া পাচ্ছি না। বি ইনটু টি গুণ করলে আমরা পাবো হচ্ছে সেকশনের একটা নির্দিষ্ট অংশের এরিয়া। অর্থাৎ ধরেন যে সাপোজ এই বরাবর হচ্ছে স্টিল গুলো আছে, তাই না? তাহলে ইফেক্টিভ ডেপথ কতটুকু? এখান থেকে এতটুকু হচ্ছে কি ইফেক্টিভ ডেপথ। তাহলে বি ইনটু টি মানে কি? বি ইনটু টি মানে হচ্ছে এই যে এতটুকু ক্রস সেকশনাল এরিয়া, রাইট? এই যে এতটুকু ক্রস সেকশনাল এরিয়া, এটা কিন্তু জি স্যার। ক্রস না, কারণ এই যে নিচে এতটুকু বাকি আছে। তাহলে যেহেতু এই টেবিলে বলতেছে যে বেসড অন গ্রস কনক্রিট এরিয়া, তাহলে এই টেবিলের ক্ষেত্রে রো এর ফর্মুলা এখন কি হবে? রো এর ফর্মুলাটা এখন একটু চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে এটা হবে হচ্ছে এএস ডিভাইডেড বাই বি ইনটু টি। কারণ টি মানে হচ্ছে টোটালটা, এই যে এখান থেকে এতটুকু, এই জি স্যার। টোটালটা হচ্ছে টি, ঠিক আছে? যেহেতু টেবিল থেকে বলেই দিচ্ছে যে এই টেবিল থেকে আমরা যে ভ্যালুগুলো পাবো সেগুলো হচ্ছে গ্রস কনক্রিট এরিয়ার উপর ভিত্তি করে সেগুলো ব্যবহার করতে হবে। তার মানে যে এই টেবিল থেকে আমরা যে ভ্যালু পাবো সেক্ষেত্রে রো এর ফর্মুলা হবে হচ্ছে এইটা, দিস ওয়ান, রো ইকুয়াল টু এস বাই বিটি, বা আমরা আর গুণ করলে কি পাচ্ছি? এস সমান রো ইনটু বিটি। ওকে, তাহলে আমরা দেখি। আচ্ছা, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে মনে হয় একজন মেসেজ দিচ্ছে যে সে আসলে মানে ঢুকতে পারতেছে না, তাকে একটু লিঙ্কটা দেন আবার।
Okay, sir. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে slabs where grade 40 or grade 50 deformed bars are used, তখন রো এর মান কত হবে 0.0020। আচ্ছা, যখন স্ল্যাবের মধ্যে গ্রেড 60 ডিফর্ম বার ব্যবহার করা হবে তখন হচ্ছে রো এর মান কত হবে 0.0018। এবং যখন স্ল্যাবের মধ্যে রিইনফোর্সমেন্টের yield স্ট্রেংথ হবে 60,000 psi থেকেও বেশি, তখন রো এর মান কত হবে, এই যে এইটা হবে। এই জিনিসটা অনেকেই জানে না বা অনেকেই বুঝে না, বাট এইটা কিন্তু বুঝতে হবে যে আমাদের স্ল্যাবে গ্রেড 60 বার ব্যবহার করতে বলা হয়েছে, সেই কারণে আমরা এখন রো এর মান কত নিচ্ছি 0.0018। এবং যদি আমাদের স্ল্যাবের স্টিলের yield স্ট্রেংথ সাপোজ বলা হইতো হচ্ছে 72,000 psi, তাহলে আমরা কত নিতাম, রো এর মান 0.0018 ইন্টু 60,000 ডিভাইডেড বাই 72,000 বা 72,000। ক্লিয়ার? জি স্যার। যদি আমাদেরকে বলা হইতো যে হ্যাঁ আমাদের স্ল্যাবে যে স্টিলটা ব্যবহৃত হবে সেই স্টিলের yield স্ট্রেংথ হচ্ছে 40,000 psi মানে গ্রেড 40, অথবা 50,000 psi মানে গ্রেড 50, তাহলে আমাদের এই রো এর মান কত হইতো 0.002। ঠিক আছে, তাহলে আমাদের ক্ষেত্রে এই রো এর মান হবে হচ্ছে 0.0018 বিটি। আমি আশা করি এখন এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার। যদি yield স্ট্রেংথ আলাদা থাকে তাহলে কিন্তু এই ফর্মুলা অবশ্যই চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে এখন আমরা চলে যাচ্ছি সরাসরি হচ্ছে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং। আমরা কিভাবে আসলে বারকে প্লেস করব, আমরা কিভাবে বারকে প্লেসমেন্ট করব। ফিগারটা কি দেখা যাচ্ছে? জি স্যার। দেখেন এখানে আমি আগে আমাদের যে স্ল্যাবটা দেয়া ছিল সেই স্ল্যাবের ক্রস সেকশনাল এরিয়াটাকে ড্র করছি, ক্রস সেকশনটা ড্র করছি, দুটো স্প্যান আছে। এবং আমরা স্টিলটা বসাবো হচ্ছে স্ট্রেট বার মেথডে। স্ট্রেট বার মেথডটা আজকাল সবচেয়ে বেশি পরিমাণে ফলো করা হয়। আর একটা মেথড আছে সেটা হচ্ছে বেন্ট বার মেথড। তো ওয়ান ওয়ে স্ল্যাবে সাধারণত বেন্ট বারে খুব একটা যাওয়া হয় না, সো আমরা স্ট্রেট বার মেথডই দেখাচ্ছি। স্ট্রেট বার মানে প্রত্যেকটা বার হবে হচ্ছে স্ট্রেট এবং এখানে কোনো হুক থাকবে না। সাধারণত স্ল্যাবে হুক থাকে না। তো এখানে আমি জাস্ট একটু সংক্ষেপে আগে বলি যে আমরা আসলে কিভাবে বারগুলোকে বসাবো। আমরা পজিটিভ মোমেন্টের জন্য স্টিল বসাবো হচ্ছে স্ল্যাবের নিচের অংশে এবং নেগেটিভ মোমেন্টের জন্য স্টিল বসাবো স্ল্যাবের উপরের অংশে। এটা আমি একদম ক্লাস শুরুর সময় বলছিলাম। জি স্যার। যে বিম বা স্ল্যাবের পজিটিভ মোমেন্ট যেখানে আসবে, অর্থাৎ মিড স্প্যানে পজিটিভ মোমেন্ট আসে এবং মিড স্প্যানে আমরা পজিটিভ মোমেন্টের জন্য স্টিল বসাবো হচ্ছে নিচের দিকে। কারণ কি? কারণ পজিটিভ মোমেন্ট মানেই টেনশন আসবে নিচে, আর স্টিলের কাজই হচ্ছে টেনশন নেওয়া। একইভাবে নেগেটিভ মোমেন্টের জন্য আমরা স্টিল বসাবো হচ্ছে উপরে, কারণ নেগেটিভ মোমেন্ট হইলে টেনশন আসে হচ্ছে উপরের অংশে। ঠিক আছে? ওকে, এখানে আমরা একটা অল থ্রু বার আমরা বসাই দিব স্ল্যাবের নিচ দিয়ে, একদম মানে টোটাল স্ল্যাব জুড়ে। ঠিক আছে, একদম মানে সাপোর্টের মধ্যে সেই বার ঢুকবে হচ্ছে 6 ইঞ্চি। এই 6 ইঞ্চি হচ্ছে কনস্ট্যান্ট। সাপোর্ট মানে বিমের মধ্যে ঢুকবে কতটুকু, 6 ইঞ্চি। এখন সাপোজ ধরেন যে এই বিমটা হচ্ছে 12 ইঞ্চি, সাপোজ এই বিমের উইথ হচ্ছে মাত্র 12 ইঞ্চি, তাহলে এদিক থেকে ঢুকবে 6 ইঞ্চি, এদিক থেকে ঢুকবে 6 ইঞ্চি, তাহলে টোটাল কত হয়, 12 ইঞ্চি হয়। তার মানে কিন্তু তখন বার কি হবে, একদম কন্টিনিউয়াস হবে। আর যদি সাপোর্টের উইথ যদি আরো বেশি হয়, সাপোজ 18 ইঞ্চি সাপোর্ট, তখন হচ্ছে 6 ইঞ্চি 12, তাহলে মাঝখানে হচ্ছে 6 ইঞ্চি ফাঁকা থাকবে। যাই হোক, মূল ব্যাপার হচ্ছে সাপোর্টের মধ্যে 6 ইঞ্চি ঢুকতে হবে। তাহলে আমরা একটা অল থ্রু বার আমরা বসাই দিব স্ল্যাবের নিচ দিয়ে, এবং ঠিক তার পাশেই আমরা বসাবো হচ্ছে একটা কাট অফ বার। একটা কাট অফ বার আমরা বসাবো। কাট অফ বার মানে যে বারকে আমরা কেটে দিচ্ছি। এখন এই কাট অফ বার বসানোর সিস্টেমটা হচ্ছে আমরা খেয়াল করি, সাপোর্ট থেকে L/8 ডিস্টেন্স দূরে তাকে আমরা কেটে দিব। এই যে এইটা হচ্ছে কাট অফ বার। আমি আবারও বলি, সাপোর্ট থেকে L/8 ডিস্টেন্সে আমরা কাট অফ বারটাকে কি করব, কেটে দিব।
আন্ডারস্ট্যান্ড? জি স্যার। স্যার এইটা আমরা এখানে এক্সট্রা বার বলি হ্যাঁ বলেন। স্যার, এই বারটা কি আমরা কি এক্সট্রা টপ বা বটম যেটা বলা হয় স্যার, এইটা কি আমি সেটা? না আমি এক্সট্রা টপ পর্যন্ত এখনো যাই নাই। আমি বলতেছি যে আমরা প্রথমে ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে একটা অল থ্রু বার আমরা আগে বসাই দিব, তার পাশাপাশি আমরা বসাবো, মানে তার পাশে আমরা বসাবো হচ্ছে একটা কাট অফ বার, এবং তার পাশে আমরা আবার বসাবো হচ্ছে স্ট্রেট বার। দেখেন এখানে 0 ইঞ্চি দেখানো আছে, এই দুইটা রডের মধ্যে ভার্টিক্যাল ডিস্টেন্স কত? 0 ইঞ্চি। তার মানে কি? তার মানে এই রড এবং এই রড এটা পাশাপাশি আছে, এটা কখনোই উপর নিচে নাই, কিন্তু এটা আছে হচ্ছে পাশাপাশি, এটা স্ল্যাবের মধ্যে পাশাপাশি বসানো আছে। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম, আমি একটু দেখাচ্ছি স্ক্রিন শেয়ার করে। জিনিসটা হচ্ছে এরকম, ধরেন যে আমি যদি স্ল্যাবটাকে উপর থেকে দেখি, একটু চিন্তা করেন, আমরা যদি স্ল্যাবের টপ ভিউ দেখি, ধরেন যে এটা হচ্ছে আমাদের সেই ওয়ান ওয়ে স্ল্যাব রেক্ট্যাঙ্গুলার, তাহলে একটা বার আমরা বসাবো হচ্ছে অল থ্রু স্ট্রেট, জি একটা বার আমরা বসাবো কাট অফ বার, ধরেন যে দুইটা স্প্যানে দুইটা, আমরা আবার বসাবো অল থ্রু বার, তার পাশে আমরা বসাবো কাট অফ বার, এইভাবে হ্যাঁ অল্টারনেট করে বসবে। হ্যাঁ বারগুলো পাশাপাশি আর কি স্যার, উপরে না। অবশ্যই পাশাপাশি, এটা কখনোই উপর নিচে না, এবং সেই কারণে আমি এখানে দেখাই দিছি যে এই দুইটা বারের মধ্যে ভার্টিক্যাল ডিসটেন্স হচ্ছে 0 ইঞ্চি, 0। এর মানেই হচ্ছে পাশাপাশি। হ্যাঁ ওকে, তাহলে আমি আবার বলি, কাট অফ বারকে আমরা সাপোর্ট থেকে L/8 ডিসটেন্সে কেটে দিব, যেখানে L হচ্ছে ওই স্প্যানের ক্লিয়ার স্প্যান, আমাদের হচ্ছে 15 ফিট, তাহলে 15কে 8 দিয়ে ভাগ করলে যত ফিট পাবো তাকে আবার 12 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 22.5 ইঞ্চি। তাহলে আমরা কাট অফ বারকে সাপোর্ট থেকে 22.5 ইঞ্চি ডিস্টেন্সে কেটে দিব সব দিক থেকে, এইখানেও এবং একইভাবে এই স্প্যানেও 22.5 ইঞ্চি ডিস্টেন্সে আমরা কাট অফ বারকে কেটে দিলাম। স্যার এই কাট আপ বারও কি সাপোর্টের ভিতরে 6 ইঞ্চি ঢুকবে? না না না, আমি তো ওইটাই বলতেছি যে কাট অফ বারকে আমরা সাপোর্ট থেকে 6 ইঞ্চি ডিস্টেন্স, 6 ইঞ্চি না সরি L/8 ডিস্টেন্সে আমরা শেষ করে দিব, সাপোর্টের মধ্যে ঢোকার কোনো প্রশ্নই আসে না, এটা বরং সাপোর্ট থেকে L/8 ডিস্টেন্স দূরে থাকবে আরো, এই যেখানে দেখতে পাচ্ছেন না, জি স্যার। ও এই যে আচ্ছা এখানে আচ্ছা, দূরে থাকবে। হ্যাঁ জি স্যার। সাপোর্ট থেকে ভেতরে থাকবে, সাপোর্ট থেকে L/8 ডিস্টেন্স দূরে থাকবে। ওকে, এবং এরপরে আমরা নেগেটিভ মোমেন্টের জন্য এই স্ল্যাবের উপরে বসাবো হচ্ছে মানে নেগেটিভ স্টিল বা টপ বার। টপ বারকে অনেক সময় নেগেটিভ স্টিল বলা হয়, একইভাবে বটম বারকে অনেক সময় পজিটিভ স্টিল বলা হয়। কারণ কি? কারণ আমরা ওই বারগুলোকে বসাচ্ছি পজিটিভ মোমেন্টকে রেজিস্ট করার জন্য। তাহলে যেখানে যেখানে সাপোর্ট আছে আমরা ঠিক সাপোর্টের উপর বরাবর আমরা বসাবো হচ্ছে নেগেটিভ স্টিল বা টপ বার, এবং সেই টপ বার অলওয়েজ সাপোর্ট থেকে L/3 ডিস্টেন্স পর্যন্ত এক্সটেন্ড করতে হবে, সাপোর্ট থেকে L/3 ডিস্টেন্স এক্সটেন্ড করে তারপরে সেটাকে কাটতে হবে। আর L/3 মানে এখানে হচ্ছে 5 ফিট, তাহলে সাপোর্ট থেকে কতটুকু ডিস্টেন্স দূরে থাকবে, এটা মানে কতটুকু এটাকে এক্সটেন্ড করতে হবে? L/3। একইভাবে দেখেন এইখানেও এই সাপোর্টের এই ফেস থেকে L/3 এদিকে, আবার এই ফেস থেকে L/3 এদিকে, এখানেও সেম। এবং এই নেগেটিভ স্টিলগুলো সাপোর্টের মধ্যে 6 ইঞ্চি পরিমাণ ঢুকবে, নেগেটিভ স্টিলগুলো সাপোর্টের মধ্যে 6 ইঞ্চি পরিমাণ ঢুকবে। এখন আমি একটু বলি, আমরা এখানে মিড স্প্যানে স্পেসিং কত পেয়েছি? মিড স্প্যানে আমরা স্পেসিং পেয়েছি হচ্ছে 16 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাই না? আমরা আরেকবার দেখে আসি, সরি 16 না 14। মিড স্প্যানে আমরা স্পেসিং পেয়েছি 14 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে দেখেন একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে আমরা যদি এই অল থ্রু বার, মানে দুইটা অল থ্রু বারের মধ্যে ডিস্টেন্স রাখি হচ্ছে 28 ইঞ্চি, এবং এই কাট অফ বারগুলোর মধ্যে ডিস্টেন্স রাখি হচ্ছে 28 ইঞ্চি, মানে 14 দুগুণে 28, তাহলে আমরা সহজেই একটা বার থেকে আরেকটা বারের ডিস্টেন্স পেয়ে যাচ্ছি কত? 14 ইঞ্চি। এই জিনিসটা কি বুঝতে পারছেন? জি স্যার। অর্থাৎ আমরা একটা অল থ্রু মানে পুরো একদম কন্টিনিউয়াস, একটা অল থ্রু বার থেকে আরেকটা অল থ্রু বারের ডিস্টেন্স যদি আমরা সাপোজ 28 ইঞ্চি রাখি, 28 ইঞ্চি, তাহলে একটা, এবং একইভাবে যদি আমরা কাট অফ বারগুলোর মধ্যে ডিস্টেন্স রাখি হচ্ছে কত? 28 ইঞ্চি, তাহলে একটু ভালো করে এবার খেয়াল করেন, তাহলে অ্যাকচুয়ালি একটা স্টিল থেকে আরেকটা স্টিলের ডিস্টেন্স কত এসে দাঁড়াচ্ছে? 14 ইঞ্চি, ঠিক না? 14 ইঞ্চি, এবং আমাদের লাগবে হচ্ছে 14 ইঞ্চি।
তাহলে আমাদের যে স্পেসিংটা দরকার মিড স্প্যানে তাকে আমরা 2 দিয়ে গুণ করে যে স্পেসিং পাবো সেই স্পেসিং বরাবর আমরা এই অল থ্রু বার এবং এই কাট অফ বার গুলোকে আমরা বসাই দিব। দেখেন এখানে আমি তীর চিহ্ন দিয়ে দেখাই দিছি যে অল থ্রু বারও হচ্ছে 28 ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং একইভাবে এই কাট অফ বার গুলো হচ্ছে 28 ইঞ্চি সেন্টার টু সেন্টার, মানে 28 ইঞ্চি পর পর এই কাট অফ বার গুলো বসবে অল্টারনেট ভাবে, মানে একটা অল থ্রু বার একটা কাট অফ বার, একটা অল থ্রু বার একটা কাট অফ বার, অর্থাৎ দুইটা অল থ্রু বারের মধ্যে ডিসটেন্স হবে 28 ইঞ্চি এবং একইভাবে দুইটা কাট অফ বারের মধ্যে ডিসটেন্স হবে 28 ইঞ্চি। তাহলে আমরা আমাদের যে মিড স্প্যানের 14 ইঞ্চি দরকার ছিল সেটা আমরা পেয়ে গেলাম, সেটা আমরা স্যাটিসফাই করে দিলাম। স্যার নেগেটিভ বারে আমরা 6 ইঞ্চি দিছি আর আপনার পজিটিভ বারে সাপোর্টের ভিতরে 6 ইঞ্চি দেই নাই স্যার, এটার পিছনে কারণ কি স্যার? আচ্ছা, এটা হচ্ছে একটা মানে অ্যাকর্ডিং টু এসিআই কোড, মানে এসিআই কোড অনুসারে আমরা এই প্যাটার্নটা পেয়েছি। হ্যাঁ, এসিআই কোড বলছে যে যদি আমরা স্ট্রেট বার মানে যদি আমরা স্ট্রেট বার অ্যারেঞ্জমেন্ট বা স্ট্রেট বার মেথড ফলো করি তাহলে এইভাবে স্টিল বসাইলে এটা সবচাইতে ইফেক্টিভ হবে। ঠিক আছে? জি বুঝতে পারছেন? জি স্যার। এখন তাহলে আমরা নেগেটিভ স্টিল, এখন নেগেটিভ স্টিল কতটুকু দিব দেখেন। ইন্টেরিয়র সাপোর্টে আমরা কত পেয়েছি স্পেসিং? ইন্টেরিয়র সাপোর্টে আমরা স্পেসিং পেয়েছিলাম হচ্ছে 8 ইঞ্চি। তাহলে আমরা ডায়াগ্রামটা দেখতে পারতেছি না। দেখতে পাচ্ছেন না? সরি। আচ্ছা, এখন দেখেন আমরা ইন্টেরিয়র সাপোর্টে আমরা স্পেসিং পেয়েছিলাম হচ্ছে 8 ইঞ্চি। তাহলে আমরা ইন্টেরিয়র সাপোর্ট বরাবর এই নেগেটিভ স্টিল গুলা বা টপ বার গুলো আমরা 8 ইঞ্চি পর পর আমরা বসাই দিলাম পাশাপাশি, এবং বার গুলা কিন্তু সব পাশাপাশি বসবে এবং সেই বারকে আমরা 5 ফিট এইদিকে এবং 5 ফিট এইদিকে বাড়াই দিলাম। ওকে, তাহলে একইভাবে আমরা এক্সটেরিয়র সাপোর্টে অর্থাৎ বাইরের সাপোর্টে আমরা স্পেসিং পেয়েছি হচ্ছে 18 ইঞ্চি। আমরা স্পেসিং পেয়েছি কত? 18 ইঞ্চি, তাই তো নাকি? হ্যাঁ, এক্সটেরিয়র সাপোর্টে আমরা ম্যাক্সিমাম স্পেসিংটা দিয়েছিলাম 18 ইঞ্চি। তাহলে আমরা এক্সটেরিয়র সাপোর্টের সাপোর্ট বরাবর আমরা 18 ইঞ্চি পর পর আমরা স্টিলগুলোকে বসাই দিলাম। তাহলে আমাদের মেইন বার বসানো হয়ে গেল। এখন বাকি থাকলো হচ্ছে ডিস্ট্রিবিউশন বার। ডিস্ট্রিবিউশন বারগুলো বসবে হচ্ছে লং ডিরেকশন বরাবর, এবং সেই কারণে দেখেন আমরা বারগুলোকে একটা ক্রস সেকশন মানে আমরা সার্কেল হিসেবে দেখতে পাচ্ছি, তাই না? কারণ বারগুলো আছে কি পেপারের পারপেন্ডিকুলার বা লং ডিরেকশন বরাবর। তাহলে এই যে এই রডের ডায়া হচ্ছে 12 মিলিমিটার। তাহলে এই যে আমরা এখন শ্রিঙ্কেজ বারগুলো বসাবো, তাহলে এর স্পেসিং কত দিতে হবে? 16 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আমরা একটু আগে পেয়েছি এই যে 16 ইঞ্চি। তাহলে 16 ইঞ্চি পর পর আমরা ডিস্ট্রিবিউশন বার অথবা শ্রিঙ্কেজ বারকে আমরা বসাই দিলাম। এই যে 16 ইঞ্চি পর পর আমরা বসাই দিচ্ছি উপরে এবং নিচে, দুই জায়গাতে সেম, উপরে এবং নিচে। হ্যাঁ বলেন। 18 ইঞ্চি স্পেসিং বারটা একটু স্যার আবার একটু বুঝলাম কম। অর্থাৎ আমরা এক্সটেরিয়র সাপোর্টে আমরা স্পেসিং পেয়েছিলাম কত স্টিল ক্যালকুলেশন থেকে? 18 ইঞ্চি। ঠিক আছে, সেই কারণে আমরা এই এক্সটেরিয়র সাপোর্ট বরাবর বা এক্সটেরিয়র সাপোর্টে আমরা 18 ইঞ্চি পর পর আমরা পাশাপাশি বারগুলোকে বসাই দিচ্ছি। আমরা বারগুলোকে পাশাপাশি বসাচ্ছি এবং তাদের মধ্যে স্পেসিং রাখছি 18 ইঞ্চি। এবং সেম ভাবে এখানেও এটাও তো একটা এক্সটেরিয়র সাপোর্ট। এক্সটেরিয়র মানে হচ্ছে বাইরের। তাহলে এই বাইরের সাপোর্টের আমরা উপরে সেম ভাবে আমরা 18 ইঞ্চি পর পর আমরা পাশাপাশি রডগুলোকে বসাই দিচ্ছি। এবং স্ল্যাবটা যদি 100 ফিট দৈর্ঘ্যেরও হয় তাহলে 100 ফিট বরাবর মানে 100 ফিট এইভাবে বসতে থাকবে। অর্থাৎ এটা কিন্তু আমরা শর্ট ডিরেকশন বরাবর বার বসাচ্ছি, এটা হচ্ছে ছোট ডিরেকশন। এর অপোজিটে কিন্তু লং একটা ডিরেকশন পড়ে আছে, সেটা যদি 200 ফিট লম্বাও হয় তাও আমরা সেই 200 ফিট জুড়ে আমরা এভাবে 18 ইঞ্চি পর পর বার বসাবো বা আমরা 8 ইঞ্চি পর পর বারগুলোকে বসাই দিব। ওকে, তাহলে আমরা মেইন স্টিল দিলাম, মিড স্প্যানে দিলাম হচ্ছে বটম বার, একটা অল থ্রু আর একটা কাট অফ। আমরা নেগেটিভ স্টিল দিলাম হচ্ছে সাপোর্টে, এক্সটেরিয়র সাপোর্টে দিলাম 18 ইঞ্চি পর পর আর ইন্টেরিয়র সাপোর্টে দিলাম 8 ইঞ্চি পর পর। এবং আমরা ডিস্ট্রিবিউশন বার অথবা শ্রিঙ্কেজ বার আমরা উপরে এবং নিচে দুই জায়গাতেই দিলাম 16 ইঞ্চি পর পর। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি স্ল্যাবের রিইনফোর্সমেন্ট ডিটেইলিং। এই ফিগারটাকে বলা হচ্ছে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং। স্ট্রেট বার মেথডে আমরা করলাম।
এখন আমি একটা জিনিস এখানে দেখাবো, না হলে আপনারা আমাকে ভুল বুঝবেন। আমি একটা ফিগার এখন একটু বইতে ভালো মতো দেখাই দিব। 15th এডিশন পেজ নাম্বার 207, আমি একটু যাচ্ছি। তবে তার আগে আমি একটা জিনিস আমি দেখাই। দেখেন এই ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইনে বইতে যে অঙ্কটা করা আছে সেইখানে যদি আমরা একটু স্টিল প্লেসমেন্টটা খেয়াল করি, দেখেন এখানে কিন্তু স্টিল প্লেসমেন্ট দুই রকম আছে, বেঞ্চ বার আর স্টেপ বার। এখানে কিন্তু দেখেন আপনারা কখনোই L/8 তারপরে L/3 এই ডিস্টেন্স গুলো এখান থেকে মিলাইতে পারবেন না, কারণ এইখানে অন্যান্য জিনিসগুলো ব্যবহার, এখানে কোথাও ব্যবহার করা হয়েছে L/7, এখানে কোথাও ব্যবহার করা হয়েছে L/4। এই কারণে এই জিনিসগুলো কিন্তু আপনারা কখনো মিলাতে পারবেন না। সো আপনাদের কনফিউশন ক্লিয়ার করার জন্য আমি একটা ফিগার আমি দেখাই দিব। এই ফিগারটা আছে হচ্ছে পেজ নাম্বার 207-এ, আমার লেকচারে লেখা আছে, সমস্যা নাই। আমি পেজ নাম্বার 207-এ যাচ্ছি। ফিফটিন্থ এডিশনের পেজ নাম্বার 207 নাম্বার পেজে এখানে স্পষ্টভাবে দেখানো আছে যে, বা এখানে বলা আছে যে আমাদের মোটামুটি একটা মানে সিম্পল একটা অ্যারেঞ্জমেন্ট এইটা হইতে পারে, এইটা অথবা এইটা। বেন্ট বার হইলে নিচেরটা, রিস্টেট বার হইলে উপরেরটা। এটা হচ্ছে মোটামুটি সিম্পল অ্যারেঞ্জমেন্ট। তো সিম্পল অ্যারেঞ্জমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্সটেরিয়র সাপোর্টে নেগেটিভ স্টিলকে কতটুকু বাড়াইছে, L/4। আমি একটু আগে কত বললাম, L/3। তাহলে কি আমি ভুল বললাম? আমি কিন্তু ভুল বলি নাই, আমি কিন্তু হিসাব করেই কথা বলছি। আমি আবারও বলতেছি যে এখানে L/3, এখানে L/3, আবার এক্সটেরিয়র সাপোর্টও L/3 হবে, এটা আমি ঠিকই বলছি। তাহলে এখানে কেন L/4 দেখাচ্ছে? এখানে L/4 দেখাচ্ছে এর কারণটা হচ্ছে এইখানে এই স্ল্যাবটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড স্ল্যাব। দেখেন এখানে এই চিহ্ন দ্বারা, যেহেতু এখানে স্ল্যাবের বর্ডারটা আলাদা করা আছে, যেহেতু স্ল্যাব এবং বিমকে একসঙ্গে দেখানো হয় নাই, তার মানে হচ্ছে এই স্ল্যাবটা সিম্পলি সাপোর্টেড, অর্থাৎ মাঝখানের এই সরি ওই দিকটা স্যার কন্টিনিউয়াস নাই এই জন্য নাকি L/4? না না না, আমি একটু বলি, আমি ওইটারই ব্যাখ্যা দিচ্ছি, এত অধৈর্য হবেন না প্লিজ। আমি ওইটারই ব্যাখ্যা দিচ্ছি। এখানে স্ল্যাবটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড, অর্থাৎ এইখানে স্ল্যাব এবং বিম একসঙ্গে কাস্টিং করা নাই, ঠিক আছে? বা এখানে আসলে বিম না, স্ল্যাব না, এখানে আসলে বিম হিসেবে দেখানো হয়েছে। এটা হচ্ছে বিম আর এটা হচ্ছে কলাম, একই কথা। এখানে বিম এবং কলাম একসঙ্গে কাস্টিং করা নাই, এখানে কাস্টিংটা আলাদা, ঠিক আছে? যদি কাস্টিং একই হইতো তাহলে এখানে একসঙ্গে দেখাইতো, এখানে এই দাগগুলো আর দিত না, ঠিক আছে? এখন যদি সিম্পলি সাপোর্টেড হয়, যদি সিম্পলি সাপোর্টেড হয় বাম দিকের সাপোর্ট, তাহলে এখানে যে স্টিলটা যাবে এটা হচ্ছে L/4 পরিমাণ ডিসটেন্স বাড়াতে হবে, L/4 ডিসটেন্স বাড়াতে হবে যদি সিম্পলি সাপোর্টেড হয়। আর যদি আমাদের অঙ্কে যেরকম আছে যে যদি মনোলিথিক কাস্টিং হয় বা যদি বিল্ট ইন্টিগ্রালি হয়, তাহলে এখানে বাড়াইতে হবে হচ্ছে L/3, এবং এটা আমি দেখাই দিচ্ছি রেফারেন্স সহ। মিটিংটা প্রবাবলি 2 মিনিট পরে কেটে যাবে স্যার, রিমেইনিং 2 মিনিট দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, সমস্যা নাই। আমি আসলে মানে আজকের ক্লাসের পর আমি যেভাবে হোক এটা আমি ম্যানেজ করবো। তো আপাতত আমি ওয়ান ওয়ে স্ল্যাবটা শেষ করি। ওকে স্যার। দেখেন এখানে এই 206 নাম্বার পেজে এখানে বলা আছে স্পষ্টভাবে যে note that the beam at the exterior support at the left is shown to be simply supported, অর্থাৎ 6.21 ফিগারে এই বিমটাকে এই লেফট সাপোর্টে সিম্পলি সাপোর্টেড হিসেবে দেখানো হয়েছে। এবং সিম্পলি সাপোর্টেড যদি হয় তাহলে কিন্তু নেগেটিভ বার L/4 পরিমাণ ডিসটেন্স যাবে। আমি আবারও বলতেছি, যদি সিম্পলি সাপোর্টেড হয় তাহলে L/4, আর সিম্পলি সাপোর্টেড না হয়ে যদি ফিক্স সাপোর্ট হয় তাহলে L/3। জি স্যার। দেখেন, if the beam is monolithic with exterior columns or with a concrete wall at the end, details for a typical interior span could be used for the end span as well. যদি বিমটা এক্সটেরিয়র কলামের সঙ্গে মনোলিথিক হয় বা ফিক্স সাপোর্ট হয়, মনোলিথিক মানে হচ্ছে ফিক্সড সাপোর্ট, তাহলে কি হবে? ডিটেইলস ফর এ টিপিক্যাল ইন্টেরিয়র স্প্যান, অর্থাৎ একটা টিপিক্যাল ইন্টেরিয়র স্প্যানের জন্য যে ডিটেইলস বা যে রিইনফোর্সমেন্ট বসানোর যে প্যাটার্ন, সেই প্যাটার্নেই বসবে।
এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে যে একটা ইন্টেরিয়র স্প্যানে এখানে দেখানো হয়েছে হচ্ছে L/3, যে কোনো ইন্টেরিয়র স্প্যানে L/3, তাহলে এই ইন্টেরিয়র স্প্যানের মতোই এখানে হবে, তাহলে এখানে কত হবে L/3 হবে যদি এটা মনোলিথিক স্ল্যাব হয় বা মনোলিথিক বিম হয়, তাহলে এক্সটেরিয়র সাপোর্টও হবে হচ্ছে ইন্টেরিয়র সাপোর্টের মতোই, দ্যাট মিন্স L/3। ওকে, আমি আশা করি সবার মনে থাকবে। ও আচ্ছা, আরেকটা কথা, এবং যদি সিম্পলি সাপোর্টেড হয় তাহলে দেখেন এই কাট অফ বারও কিন্তু সাপোর্টের মধ্যে 6 ইঞ্চি ঢুকতেছে, ক্লিয়ার? জি স্যার। যদি সিম্পলি সাপোর্টেড হয় একদম লেফট প্রান্তে, তাহলে এই কাট অফ বারও এই অল থ্রু বারের মতো 6 ইঞ্চি ঢুকবে সাপোর্টের মধ্যে। জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের ওয়ান ওয়ে স্ল্যাব মোটামুটি এখানেই শেষ। আমাদের মিটিংটা এখনই শেষ হয়ে যাবে আনফরচুনেটলি। তো আমি আর একটা লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ, একটু কষ্ট করে আজকে আর একবার জয়েন করেন, আর মাঝখানে চাইলে 5 মিনিট গ্যাপ নিতে পারেন, সমস্যা নেই।